আমরা শিখছিলাম কি ন্যারেশন, তাই না? আমরা শিখছিলাম ন্যারেশন। প্রতিদিন কায়দা করে যখন ক্লাস করাই আমি, তখন আগে তো একটু একটু রিপিট করি। কেন নিশ্চয় তোমরা বুঝো, ওটা তো আমার জন্য না, তাই না? তোমাদের জন্যই রিপিট করে, যদি কেউ না আসে থাকে তাহলে একটু যেন বুঝতে পারবে। সো ন্যারেশনের ভাগগুলো সম্পর্কে একেবারে স্পষ্ট ধারণা আছে আমাদের। ওকে, আমরা বলেছিলাম যে আমরা 5টা সেন্টেন্সের ন্যারেশন শিখবো, তাই না? ওকে, তো ফার্স্ট ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের ব্যাপারে বলেছিলাম তোমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস, পাস্ট হলে পাস্ট মানে রিপোর্টিং ভার্বটা পাস্ট হলে এদিকে পাস্ট, ফিউচার হলে পরিবর্তন নাই, প্রেজেন্ট হলে পরিবর্তন নাই, চিরসত্য নিত্যসত্য অভ্যাস হলে পরিবর্তন নাই। সোজা কথা, কোনো কিছুতে কোনো পরিবর্তন নাই। যদি এদিকে পাস্ট থাকে এদিকে পাস্ট হবে, তাই না? এটা বলেছিলাম। আর বলেছিলাম যে কমা আর ইনভার্ট কমা তুলতে গেলে 10 টাকা। দেখ, এই গল্পটা যারা জানো তারা জানো। ওকে, দ্বিতীয় আমরা যেটা বাক্যটা করেছি সেটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এই বাক্যের মধ্যে আমরা কয়েকটা নিয়ম দেখেছিলাম। তার প্রথম নিয়মটা আমাদের ছিল যে, নিয়মের আগে আমরা বলেছিলাম যে কোশ্চেন 2 ভাবে করা হয়। এক হচ্ছে 9টা ভাই, WH, তাই না? যার মধ্যে WH থাকে। আর ছিল একটা কি অক্সিলারি ভার্ব, যেমন ডু, উইল, হ্যাভ, এগুলোকে সব অক্সিলারি আন্ডারে আমরা এনেছিলাম। তো এখানে আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা আমার পরিবর্তন হবে, আস্কড হবে, এনকোয়ার্ড হবে, অথবা ওয়ান্টেড টু নো হবে, যদি এইদিকে আমার কোশ্চেন মার্ক থাকে, প্রশ্ন থাকে। এই যে প্রশ্ন আছে, তো এইখানে যে প্রশ্ন আছে, এই যে ভার্বটা সেড টু মি, এই সেড টু মির জায়গায় কি বসেছে? আস্কড, ঠিক আছে? আর টুটা কখনো হয় না, অ্যান্সারে টু হয় না, তাই না? এটা বলেছিলাম। তারপরে বলেছিলাম 2 নম্বরে যে দেখো, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে একটা ইফ ধার হবে, তাই না? আর WH দিয়ে হলে WH হয়ে যাবে, ঝামেলা নাই। 3 নম্বরে আমরা বলেছিলাম যে সেন্টেন্স প্যাটার্নটাকে মানে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে, সোজা ভাষায় সিট চেঞ্জ করতে হবে, সাবজেক্ট আর ভার্বের মানে সিট চেঞ্জ করতে হবে। ব্যাস, এতটুকু আমরা শিখেছিলাম। এবার আজকে আমাদের 3 নম্বর। 3 নম্বর আজকে ইনশাল্লাহ 2টো করাবো, 2টো হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, এমন কিছু সময় লাগবে না। দেখো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স নাম শুনেছো? ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্স এটা যখনই তোমার মাথার মধ্যে আসবে, তখন তোমার মাথার মধ্যে আসবে আদেশ। বোঝা গেল কি বললাম? একটা মানে আমি মনে রাখার যে সিস্টেম, এগুলো তোমাদেরকে তোমাদের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন যদি বলি যে ইন্টারোগেটিভ, মাথায় কি আসছে? জিজ্ঞাসা চিহ্ন, তাই না? প্রশ্নবোধক। যখনই শুনবা ইম্পারেটিভ, তখন মাথার মধ্যে আসবে আদেশ, ঠিক আছে? উপদেশও আনতে পারো, অনুরোধও আনতে পারো। এবার তোমার যেটা একটু ওর সাথে মিলে যাচ্ছে ওটাকে তুমি রেখে দাও, ঠিক আছে? ইম্পারেটিভ মানে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মানে যে বাক্যের মাধ্যমে কাউকে কোনো কিছু আদেশ দেওয়া হয়, অনুরোধ করা হয়, নিষেধ করা হয়, তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বললাম যে তোমরা ওদিকে যেও না, এটা কি নিষেধ? আমি বললাম যে তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, তোমাদের সবাইকে চাকরি পেতে হবে, তাহলে এটা কি? আদেশ, উপদেশ, ঠিক আছে? আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো তো, এই জলটা নিয়ে গিয়ে এতে দিয়ে আসো, কিচেনে দিয়ে আসো, যখন এটা আমি বলবো, তাহলে এটা অর্ডার হতে পারে, আবার অর্ডারই ধরে নাও, এরকম। আমি তোমাকে বললাম রাত্রে যখন পড়তে বসবে, তখন চেয়ারে একদম হিলানা দিয়ে স্ট্রেট হয়ে পড়বে, এটা হচ্ছে উপদেশ দিলাম, ঠিক আছে না? তো আমরা বাক্য দেখে কিন্তু বাংলা বাক্য থেকে বুঝতে পারি না? যদি বলি তোমার নাম কি, এটা কোন বাক্য? প্রশ্নবোধক, ঠিক আছে? আমার একটি গাড়ি আছে, অ্যাসার্টিভ, ওই যে বর্ণনামূলক বলেছি। এখন আমি তোমাকে বলছি বাইরে যাও, এটা কি? অর্ডার। অর্ডার, ঠিক আছে? অর্ডার দিলাম তোমাকে, ঠিক আছে? বাইরে যাও। এই যে তুমি খুব দ্রুত পড়ছো, আমি বললাম শোনো, পড়ার সময় একটু ধীরে ধীরে পড়তে হয়, এটা হচ্ছে তোমাকে আমি উপদেশ দিলাম। বোঝা গেল কিনা? তো আমাদের যখন কোনো সেন্টেন্স এমন পাবো যে মনে হচ্ছে আদেশ, নিষেধ, উপদেশ, এরকম কিছু বোঝাচ্ছে, তখন সেগুলোকে আমরা কি মনে করব? ইম্পারেটিভ সেন্টেন্স মনে করব। এতটুকু বুঝো খালি, ওকে? তারপরে বলছি, দেখো আমাদের নিয়ম, নিয়ম ক। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের ইনভার্টেড কমার মধ্যে যেটা তাকে বলে রিপোর্টেড স্পিচ, তাই না?
ওইখানে যখন আমরা জিজ্ঞাসা চিহ্ন দেখেছিলাম, এখানে এসে সরাসরি আস্কড বসাচ্ছিলাম, মনে পড়ছে? ওখানে জিজ্ঞাসা চিহ্ন দেখার সাথে সাথে কি বসাচ্ছি? আস্কড। এবার ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে ওটা যদি অনুরোধ হয়, আমরা এখানে ইংরেজিতে অনুরোধ বসাবো, যাকে রিকোয়েস্ট বলা হয়। ওকে, ওইটা যদি আদেশ হয় এখানে আমরা কি বসাবো? আদেশ। আদেশের জাতায় বসাবো অর্ডার। ওটা যদি আমাদের কোনো কমান্ড হয় তো এখানে আমরা কমান্ড বসাবো। ওটা যদি আমাদের কোনো উপদেশ হয় তাহলে আমরা এখানে অ্যাডভাইস বসাবো। ওটা যদি নিষেধ হয় তাহলে আমরা ফরবিড বা ফরবিড বসাবো। ঠিক আছে? এইটা তার মানে আমাকে বুঝতে হবে এই বাক্য, এই সেন্টেন্সের নারেশনে, যে ওই ভেতরে কি বলছে। ওই কি বলাটা হয়ে যাবে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? ওটাই প্রথমে লেখা রয়েছে কি, রিপোর্টেড স্পিচটি যদি অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি থাকে, তার মানে কি উপদেশ মানে মানে অনুরোধ মানে রিকোয়েস্ট, তারপরে আদেশ অর্ডার, অর্ডার আমার কমান্ড হয়। ঠিক আছে? অ্যাডভাইস উপদেশ, ফরবিড নিষেধ, এগুলো হয়। এদের বদলে ঘুরে কি কি দাঁড়াবে এখানে? এদের বদলে কি দাঁড়াবে? এই খালিটা কে ইউজ করে? আচ্ছা, তাহলে এদের বদলে হবে রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড, অ্যাডভাইস আর ফরবিড। বুঝতে পেরেছো? এদের বদলে হবে যদি আমরা দেখি যে বাক্যের মধ্যে ওটা আছে, কিন্তু এটা যদি পাস্ট টেন্স হয়, ইনভার্টেড কমা আর আগে যে ভার্বটা অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়ে গেলে এটা হয়ে যাবে কি? রিকোয়েস্টেড। তেমন বাদ বাকিগুলো হবে একই, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তারপরে যখন শর্টকাট শেখাবো তখন কিন্তু একেবারে ইজি। ঠিক আছে? তখন এত টেনশন হবে না, মানে আগে এগুলো শিখে নিচ্ছি। প্রথমে দেখো নিয়ম খ 2 নম্বর, এর দুটোই নিয়ম। রিপোর্টেড রিপোর্টেড স্পিচ যেটা সেটা এর আগে টু বসাতে হবে। আমি ঠিক বুঝিয়ে দিচ্ছি। ওই যে 10 টাকা, মনে পড়ছে? 10 টাকাওয়ালা সিনের জায়গায় দ্যাট বসিয়েছি, তো অরিজিনাল 10 টাকা এটাই, অরিজিনাল 10 টাকা এটাই। টু কি 10-এর মতো লাগছে না? বুঝতে পেরেছো? এটা এই কাহিনী তো যাদের শোনা আছে বুঝতে পেরেছো যে কমা আর ইনভার্টেড কমা তুলতে গেলে আমরা বসাবো 10 টাকা, অর্থাৎ টু। এটা কোন সেন্টেন্সে? ইম্পারেটিভ সেন্টেন্সে। টোটাল মোট কথা, মোট কথা ইনভার্টেড কমার মধ্যে আমি যা পাবো, অনুরোধ, আদেশ, উপদেশ, তাই এখানকার যে রিপোর্টিং ভার্ব সেখানে ওটা বসিয়ে দেবো। হলো? কমা আর ইনভার্টেড কমা, কমা আর ইনভার্টেড কমা তোলার জন্য কি লাগবে? টু। ব্যাস, এতটুকু মনে রাখা পারবে না? মনে রাখা যাবে? ওকে, লেখার জন্য সময় দেবো। দেখো একটু খেয়াল করো, এখন লিখবা না, আগে বুঝে নাও, তারপরে দেখবো সব ইজি হয়ে যাবে। দেখো, হি সেড টু মি, এই যে প্লিজ, আর দেখবো না বাক্য কি আছে ওইদিকে, আর দেখার দরকার নাই। কারণ প্লিজ বলে কি মানুষ অন্য কিছু বলে? এখন যদি তুমি কাউকে নেমন্তন্ন করো যে ভাই ওই দিনে আমার বাড়িতে একটু মানে একটা বিয়ে আছে, তুই তুই যাস, এ তো নেমন্ত্রণ নাকি? এখন যদি বলে চাষ বাড়ি তোমার, ওই দিন আমার তোর নেমন্ত্রণ থাকলো, এটা কি বিয়ের দাওয়াত দেওয়া হলো না হুমকি দেওয়া হলো? হুমকি। তো আমরা কথা বলাতে কি বুঝতে পারি, তাই না? এখানে যখনই প্লিজ আসবে 100% সেটা অনুরোধ আসছো। প্লিজ বলে তো অন্য কিছু হয় না, তাই না? তাহলে কি হবে? অনুরোধ। এবার বাক্য একবার দেখিনি, বলছে যে হি সেড টু মি প্লিজ গিভ মি আ বুক। ওকে, এখন এখানে কি আছে? মানে অনুরোধ, তাই না? এখন এখানে অনুরোধ আছে, তার মানে আমার রিপোর্টিং ভার্বটা কি হবে? রিকোয়েস্টেড হবে। কেন? ফার্স্ট টেন্স। ওকে, দেখি হি রিকোয়েস্টেড মি, সবসময় বলেছি যে এই টু থাকে না, উঠে যায়। হি রিকোয়েস্টেড মি। ওকে, আচ্ছা এখন আমাকে বলো একটা জিনিস, এই প্লিজটা ছিল বলেই তো রিকোয়েস্ট আসলো, তাহলে এই প্লিজের কি আর দরকার আছে? আর দরকার নেই। তারপরে কি বসবে? 10 টাকা। ওকে, আর একটা জিনিস আজকে মাথার মধ্যে রাখো, যেই মানে তুমি করো না কেন, মানে ন্যারেশন বলো, ভয়েস বলো, পৃথিবীর যে কোনো গ্রামার যখন তুমি করবা, যদি বাক্যে কোথাও টু থাকে তারপরে চিরকাল V1 বসে, মূল ভার্ব বসে। ওকে, টু এর পরে কখনো অন্য কিছু বসে না, V1 বসে। গিভ হিম আ বুক, এই মি আর এই যে মি, তাহলে মি তাকে, আর তাকে মানে আমাদের, আমাকে মানে তাকে হয়ে যাবে। তাহলে কি? গিভ হিম আ বুক।
তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ বুক। ক্লিয়ার হলো? ক্লিয়ার সবারই? 2 নম্বরটা দেখো, আরেকটু ক্লিয়ার হবে। হি সেড টু মি, সে আমাকে বললো, ডু নট রান ইন দা সান, রোদ্রে দৌড়িও না। একটা কথা বলে দিই, যেটা নিষেধ হয় সেটা আবার উপদেশও হয়। খেয়াল করে দেখো, তাই না? যেটা নিষেধ হয় ন্যাচারাল, ওটা কিন্তু উপদেশও হয়। তোমাকে আমি নিষেধ করছি মানে তো উপদেশ এটা। তাহলে এটা আমরা 2 ভাবে করতে পারি, এক উপদেশ দিয়ে, এক নিষেধ দিয়ে। ওকে, তো আমরা আগে উপদেশ দিয়ে করার চেষ্টা করব। সেটা কি দেখো, হি অ্যাডভাইসড মি, একটা মজার কথা জেনে রাখো, এডি ভিআই সিই, এটা হচ্ছে অ্যাডভাইস, কিন্তু এর যখন আমরা পাস্ট টেন্স করব তখন হয়ে যাবে এডি ভিআই এসইডি। ওকে, বুঝতে পারলাম? এটুকু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে হি অ্যাডভাইস মি। এবার যখন আমরা না সূচক কোনো বাক্য দেখব তখন টু বসাবো না, নট টু বসাবো। কি বসাবো? নট টু, মানে যেহেতু না সূচক, নট টু বসাবো। ঠিক আছে, সো নট টু। ওকে, এটা এবার দেখো, হি অ্যাডভাইস মি নট টু রান ইন দা সান, হয়ে গেল। ক্লিয়ার? ঠিক এটাকে যদি নিষেধ দিয়ে করি, হি ফরবেড মি টু রান ইন দা সান, দেখো কত সোজা। সে নিষেধ করলো টু রান ইন দা সান, রোদ্রে দৌড়াতে। ক্লিয়ার হলো এটা সবার? ওকে, আচ্ছা দেখো, মোট কথা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ মানে আদেশ, তোমাদের জন্য এটা আদেশ মানে অনুরোধ, অনুরোধ মানে পরপর আমরা বুঝতে পারবো। ঠিক আছে, মাথার মধ্যে আসবে। আচ্ছা, তো এই ইম্পারেটিভ সেন্টেন্সের 2টো জিনিস মনে রাখতে হবে। 2টো, কটা বলো? ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা কটা জিনিস মনে রাখবো? 2টো। রিপোর্টেড স্পিচ নিশ্চয়ই বুঝতে পারছো কোন অংশটা, কোনটা বলো তো? যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, ওখানে যা থাকবে, কি থাকবে? ওখানে যা থাকবে। এবার ওখানে যাটা কি কি থাকতে পারে? অনুরোধ, উপদেশ, এগুলো থাকতে পারে। ওকে, যা থাকবে, রিপোর্টিং ভার্বটা তাই হবে, অর্থাৎ রিকোয়েস্টেড হবে, অর্ডার হবে, অ্যাডভাইস হবে, ওকে, আর ফরওয়ার্ড হবে, এরকম হবে। এটা 1 নম্বর নিয়ম, মানে ওদিকে যা এদিকে তাই, নাম্বার 1। নাম্বার 2, কমা, ইনভার্টেড কমা তুলতে গেলে একটা টু বসবে। ওকে, এই 2টো জিনিস মনে রাখতে হবে। সেই সাথে মনে রাখতে হবে, যদি বাক্যের মধ্যে নট থাকে, না থাকে, তাহলে আমরা এটাকে টু না বসিয়ে কি বসাবো? নট টু। এই নট টু আমরা বসিয়ে দেবো, বোঝা গেল? কিন্তু ওর প্রশ্ন যে স্যার, এই যে ফরওয়ার্ড বললেন আপনি, ফরওয়ার্ড বসলে এখানে নট কেন বসাচ্ছে না? ফরওয়ার্ড বসলে তো আগের মতোই বসছে। আচ্ছা, ফরওয়ার্ড মানে নিষেধ, তো যদি ফরওয়ার্ড মানে নিষেধ হয়, তারপরে কিন্তু আবার নট করি, তাহলে বুঝতে পারছো 2টো নিষেধ হবে একই বাক্যের, একই বাক্যে 2টো নিষেধ হয় না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, এবার এই 2টো জিনিস মাথার মধ্যে রেখে আমরা নিচের এক্সারসাইজ প্র্যাকটিস করব। ওকে, দেখো, এগুলো টুকে নিতে হবে ফটাফট। তো তোমরা এটা নিয়ে ঘাবড়িও না, কারণ আমি যখন শর্টকাট শিখাবো ন্যারেশনের, তখন তোমাদের কিছু করার নেই, উত্তর দেওয়া থাকবে। ঠিক আছে, শুধু বলবো, তোমার চোখটা ওখানেই চলে যাবে। ঠিক আছে না? বলেছি তো, ন্যারেশন করতে 5 সেকেন্ড সময় লাগবে তোমাদের, যতই খারাপ মাথা হোক না কেন। কিন্তু এটা না শিখালে সমস্যাটা একটু, মানে একাডেমিকের মতো শিখাচ্ছি। ওকে, তো এইখানে যেহেতু বন্ধু, আর কিপ দিস অন দ্যাট ডেস্ক, এটা ওই ডেস্কের উপরে রাখ, বাস্কের উপরে রাখ, বাক্সের উপরে রাখ, বা কিছু একটা। ঠিক আছে, ডেস্কের উপরে রাখ। এটা কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? আদেশ, অর্ডার। আদেশ হয় অর্ডার, অর্ডার মনে হচ্ছে না? ওকে, সো আমরা অর্ডারই করবো। ঠিক আছে, থাকতে পারে অনেক কিছু, আমরা করবো। দেখো, তাহলে শি, বলো, হি অর্ডার। ওকে, সব সময় উঠে যাবে, এটা বলেছি। আর হি অর্ডার হার ফ্রেন্ড, ফ্রেন্ড, তারা, তারপর গুড টু, এই কমা আর ইনভার্ট কমা তোলার জন্য, কিপ দিস। এইখানে এই যখনই দিস, দ্যাট এগুলো হবে, তখন তোমরা সাধারণত ইউজ করবা দা। হ্যাঁ, যদি কেউ মনে করো যে এখানে দিস, দিসই দিব, হবে, কোনো অসুবিধা নাই। দিস অন দা টেবিল, বুঝা গেল? এবার এইটা কোথায় দিস, কোথায় দ্যাট, এটা নিয়ে ঝামেলা দরকার নাই, কারণ তোমার অপশন দেওয়া থাকবে। তোমাকে জাস্ট আমি শেখাচ্ছি একটু। ওকে, ক্লিয়ার হলো?
এটা দেখো, কারেকশন করে নাও যার হয়নি বা এরকম। পরেরটা দেখবো আমরা, দেখো না কারেকশন করে নাও, ওটা করে নাও, তারপর পরে দেখছি। যদি কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করে, কোনো না কোনো একদিন তার ক্ষতি হবে, এটা ন্যাচারাল। তুমি করো না করো, উপর থেকে আসবে, ঠিক আছে? যাক, মূল কথা যেটা বলার আমার তোমাদেরকে, সরি, সেটা হচ্ছে কি, যে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা ক্লাস। ওকে, সো নাও অপটেটিভ সেন্টেন্স। ওকে, এবার একটু কথা বলি, এবার একটু কথা বলি, আমরা করব কি অপটেটিভ সেন্টেন্স। এক নম্বরে আমরা কি করেছি, অ্যাসার্টিভ, বর্ণনামূলক বাক্য, শেষে ফুল স্টপ থাকে, তাই না? 2 নম্বর করেছি ইন্টারোগেটিভ, শেষে ইন্টারোগেটিভ মনে রাখার দরকার নাই, প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারি এটা ইন্টারোগেটিভ। 3 নম্বর আদেশ, ওটা ওটার নাম কি ছিল, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে আদেশ, এটা বলেছি, তাই না? 4 নম্বর হচ্ছে অপটেটিভ। এই সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য বলে দিই, ভুল মানা। এই সেন্টেন্সের বৈশিষ্ট্য, সেন্টেন্সটা মে দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়। আমরা বলিনি ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঠিক আছে, তুমি পরীক্ষায় পাশ করো, তোমার জার্নি শুভ হোক, বলি না? এই এটা দিয়ে ন্যারেশন বেশি না, 2-1-2-5টা করলে এনাফ, ঠিক আছে? আর শর্টকাটের সময় বোঝাবো। দেখো, অপটেটিভ সেন্টেন্স যে বাক্যের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, ঠিক আছে, তাকে কি বলা হয়? অপটেটিভ সেন্টেন্স। এই বাক্য সাধারণত কি দিয়ে শুরু হয়? মে দিয়ে। এবার তোমার মনে রাখার জায়গা, মে মানে অপটেটিভ, ঝামেলা ক্লিয়ার আর না, ঠিক আছে? মে মানে অপটেটিভ। ওকে, তাহলে মে মানে অপটেটিভ, আর ইম্পারেটিভ মানে আদেশ। আদেশ উপদেশ সব হয়, কিন্তু আমরা বোঝার জন্য। ওকে, তাহলে কি দিয়ে শুরু হয়? মে দিয়ে। গুড। এবার দেখো নিয়ম ক, বাক্যটি যদি প্রার্থনা হয়, প্রেয়ার হয়, প্রেয়ার হয়, বাক্যটি যদি প্রেয়ার হয়, তাহলে রিপোর্টিং ভার্বটি প্রে ভার্ব হবে। কি ভার্ব হবে? প্রে ভার্ব হবে। আর যদি বাক্যটি ইচ্ছা বোঝায়, উইশ বোঝায়, তাহলে ওটা উইশ ভার্ব হবে। ওটা কি হবে? উইশ ভার্ব। একটা বাক্য আমি দেখলাম, তাই তো, এখন ওই বাক্যটা যদি প্রার্থনা বোঝায়, তাহলে কি হবে? প্রেড হবে, ফার্স্ট টেন্স থাকলে। আর যদি ইচ্ছা বোঝায়, কি হবে? উইশ হবে। স্যার, ইচ্ছা কখন বুঝাবে, প্রার্থনা কখন বুঝাবে, কি করে বুঝবো? এখানে একটা শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিকটা কি বলতো? প্রার্থনা কার কাছে করতে হয়? ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে। যে বাক্যের মধ্যে গড রয়েছে ওটা প্রার্থনা, আর যে বাক্যের মধ্যে গড নাই ওটা, বলো, ওটা ইচ্ছা। তার মানে আমাদের দেশে যে আমরা মানে কোন কোন জিনিসকে ভগবান বানিয়ে নিয়েছি, কোন কোন জিনিসকে আমাদের ঈশ্বর বানিয়ে নিয়েছি, করি কি করি না, বলো? যদি তুমি দেখো যে মাজারে গিয়ে মানুষ সন্তান চায়, যে কবরের সামনে গিয়ে চায় না, তো কবর বলার ক্ষমতা আছে সন্তান দেওয়ার, তো ওখানে আমরা ভগবান ঈশ্বর আল্লাহ বানিয়ে নিয়েছি। এটা রাস্তায় যেতে যেতে বট গাছ, তুমি বট গাছকে প্রণাম করে গিয়ে কি পাশ করবা? কারো বাবা ক্ষমতা আছে? আরে বট গাছে তো ঝড় আসলে ভেঙে যায়, ও নিজেকে রক্ষা করতে পারে না। এটা অনেক বড় সমুদ্র দেখছো, দেখলাম তুমি প্রণাম করতে শুরু করবে, কেন? দিস ইজ আওয়ার গড। সো এই সমুদ্র আমাদের কিছু করতে পারে, বলো? করতে পারে না। তাহলে আমরা, ইংরেজ আমাদেরকে শিখাচ্ছে যে প্রার্থনা হবে শুধুমাত্র, বলো, গডের কাছে। প্রার্থনা হবে শুধুমাত্র গডের কাছে, আর ইচ্ছা যে কোনো জায়গায় আমরা করতে পারি। তাহলে প্রে থাকলে, মানে প্রার্থনা থাকলে, সেখানে কি হবে? প্রে। আর ইচ্ছা থাকলে উইশ। ওই যে একটু আগে শিখে আসলাম আমরা, যে কি অনুরোধ, রিকোয়েস্ট, আদেশ, বলো, অর্ডার, উপদেশ, বলো, অ্যাডভাইস। এবার এদিকে আছে প্রার্থনা, গুড, প্রেড। এদিকে আছে ইচ্ছা, উইশ। বুঝতে পেরেছো? রিপোর্টিং ভাবটা কি হবে? এই দুটো হবে, এটা হবে আর এটা হবে। যদি পাস্ট টেন্স হয়, খালি সাথে ইডি যোগ হবে। এতদূর ক্লিয়ার? ক্লিয়ার? ব্যথা, যন্ত্রণা, কষ্ট কিছু নেই। ওকে, নাও খ, দুটি অংশের মাঝে আবার সে 10 টাকা বসবে। ওই শুরুর শুরুর যেটা 1 নম্বর সেন্টেন্স শিখেছিলাম, 10 টাকা। ওকে, পার্কের মধ্যে সিন, ধরো ওই 10 টাকা বসবে, ব্যাস, আর কিছু না। এবার এখানে বলছি, দেখো তোমাদের জন্যই করা, তোমাদের জন্যই হবে করা, ঠিক আছে? টেনশন নাই, 1 সপ্তাহের মধ্যে বই চলে আসবে, তারপরে নিয়ে দিন রাত পড়ো, অসুবিধা নেই। ওকে, তাহলে কি বাক্যে কি কিসের উল্লেখ থাকলে গড় হবে? এই জায়গা থাকলে প্রে হবে,
গড, তাহলে অনেকটা ঝামেলা শেষ হলো না আমাদের। গড নাই মানে উইশ, ইচ্ছা। ওকে, দেখো কি সুন্দর, হি সেড, পেয়ে গেছি। তাহলে এখন আমার রিপোর্টিং ভার্বটা কি হবে? প্রেড হবে। কেন? এখানে সেড আছে, পাস্ট। এবার একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় একটু ফোকাস করতে হবে। কি? হি, হি, এই জায়গাটা কি আসলে? প্রেড। কমেন্ট ভার্ব তুলতে 10 টাকা। দেখ, এবার গড মাইট ব্লেস মি, এইখানে ব্যাপারটা কি হলো? এখানে বলছে মে গড ব্লেস ইউ, এটাও কিন্তু সেন্টেন্সটা উল্টো পাল্টা আছে। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল গড মে ব্লেস ইউ, হলো এরকম। যদি সেন্টেন্সটা হতো, তোমরা কি বসাতা? গড মের পাস্ট টেন্স কি? কারণ এটা পাস্ট টেন্স হলে সবসময় এখানে পাস্ট টেন্স হবে, তাই না? তাহলে গড মের পাস্ট টেন্স মাইট ব্লেস। এবার এখানে বলছে হি সেড ইউ, তোমার, তোমার নাম কি? আমার নাম বলবা তো তুমি, আমার। তাহলে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। কেন মি মুসলিম, বুঝতে পেরেছো? তোমাকে এক্সচেঞ্জ বললাম না যে তোমার নাম কি, উত্তর কি দেবা? আমি কোশ্চেন করছি কি দিয়ে? তোমার দিয়ে। তুমি কি দিছো? আমার। তাহলে যদি বাক্যে তোমার থাকে কি হবে? আমার হবে। এটা বুঝতে পারলা না? কে কে হাত তুলো। বুঝতে পারলা না? কে কে হাত তুলে বলছি। সবাই বুঝেছো? সবাই বুঝেছো? শুধু ওখানে সেন্টেন্স প্ল্যানটাকে সাজিয়ে নিতে হবে একটু, ঠিক আছে? এই 2 নম্বরটা দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। হি সেড মে ইউ বি হ্যাপি, হি সেড মে ইউ বি হ্যাপি, গড আছে, কি হবে? উইশ। ওকে, একটু উপরে তুলে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে নিয়ে একটু পরে তারপর আবার দেখাচ্ছি। দেখো, হি সেড মে ইউ বি হ্যাপি। আচ্ছা, তাহলে এই সেডের বদলে কি আসবে? বসিয়ে দিলাম হি উইশ দ্যাট। দেখো, হি উইশ দ্যাট, এতক্ষণ কোনো ঝামেলা নাই, এত ধরতে না, এমনি হয়ে যাচ্ছে। এবার আমি দেখবো মে ইউ বি হ্যাপি, আমরা মনে মনে এভাবে সাজিয়ে নেবো। সিট চেঞ্জ, মনে আছে? সিট চেঞ্জ, ইউ মে, তারপরে বি থেকে যা আছে কি আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে ইউ মানে কে? অলওয়েজ আই, যদি সেটা আমাকে বলে, তাই না? কারণ এখানে বলছে যে মে ইউ, এই যে ইউ থাকলে কি হবে? সাধারণত আই। তাহলে এখানে আই। এবার হি উইশ আই, মের পাস্ট টেন্স মাইট, বি, বি থাকবে হ্যাপি। গুড, ওটা আমি নিজে বলছি, কারণ ওটা হচ্ছে একটা ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, ঠিক আছে না? তো যখন ডাইরেক্ট বলবে, কিন্তু বক্তা নিজেই বলবে, এই জন্য ইনভার্টেড কমার মধ্যে। আর আমাদের ইনভার্টেড কমার থেকে বের করা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলা? ইনভার্টেড কমার মধ্যে থেকে কি করা? বের করা আমাদের অ্যান্সার। ওকে, এটা আর প্র্যাকটিসে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তুলে নাও। তাহলে এটা আমরা কোন সেন্টেন্সে নারেশন করছি? অপটেটিভ। অপটেটিভের আমাদের মনে রাখার জায়গা হচ্ছে মে দিয়ে সেন্টেন্স হবে, ব্যাস। তাহলে অপটেটিভ বুঝে গেলাম। যখন বুঝে ফেললাম, তখন যদি গড থাকে তাহলে প্রে, আর যদি গড না থাকে উইশ। আগের মতো 10 টাকা। ওকে, দ্যাট গুড। এবার দেখো, আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি ইন লাইফ, গড আছে, প্রার্থনা নেই। আমি বললাম যে তুমি সুখী হবা, আছে কিনা? তুমি সুখী হবা। সো আই, বলো, এর মানে হচ্ছে আমার ইচ্ছা হয় যে তুমি সুখী হও, বলে না এরকম? আই উইশ হিম, আরে হিম কোথায় যাবে? আর সব সময় এই টুটার কোনো কাজ নাই, নিশ্চয় বুঝতে পেরেছো এতদিনে। আই উইশ হিম, তাহলে ইউ এখানে কি? হ্যাঁ, ও সরি, দ্যাট কমান্ড তোলা যাবে, দ্যাট 10 টাকা ভুলে গেছি। হ্যাঁ, তাহলে আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, আই উইশ হিম দ্যাট আই, ভালো করে দেখো, 1 মিনিট, ওটাই তো। এখানে কি আই হবে? এখানে আছে আই সেড টু হিম, আমি তাকে বললাম। তাহলে আই সেড টু হিম, তাহলে আই উইশ হিম দ্যাট হি, হি, এবার মাইট বি হ্যাপি ইন লাইফ। এখন তুলবা না কেউ, বুঝতে পেরেছো? বুঝতে পারলে বলো আমাকে, বুঝতে পেরেছো? ওকে, 2 নম্বর দেখো, মাই মাদার সেড টু মি মে ইউ মেক গুড ইন দ্য এক্সাম, গড নাই কিন্তু আছে গুড। ওকে, এটা কি হবে?
তাহলে মাই মাদার উইস্ট মি, তাই না? মাই মাদার উইস্ট মি দ্যাট আই আই মাইট, যা আছে তাই, কোত্থেকে? আই মাইট মেক গুড ইন দা এক্সাম। আমার মা চায়, ইচ্ছা হয় যে আমি যেন পরীক্ষায় ভালো করি, সবারই মাই চাই। পরের, হি ছবি তুলে নাও, নাহলে মা যদি মনে করে লিখে নেবো লিখে নাও, ও তো সময় লাগবে না।